ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, যেটা সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেই অজানা। কিন্তু যদি আপনি ইউটিউবে সঠিকভাবে কাজ করতে চান, তাহলে আপনার এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স সম্বন্ধে সঠিকভাবে এবং ডিটেলসে জানতে হবে, যাতে আপনার চ্যানেলে এবং ভিডিওর মধ্যে কোনো রকম এফেক্ট না পড়ে। ইউটিউব অলরেডি কিন্তু সকলকে মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে 2024 সালে যদি আপনি সেফলি কাজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে। যদি ফলো না করেন, তাহলে আপনার ভিডিও এবং চ্যানেল দুটোই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কমিউনিটি গাইডলাইন্স কী এবং তার আন্ডারে কী কী পড়ছে, কী কী কারণে একটা ভিডিওতে স্ট্রাইক আসে। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। কমিউনিটি গাইডলাইন্সের যে রুলস, সেই রুলসগুলোকে আমি 6টা পয়েন্টে ডিভাইড করেছি। আপনারা যদি এই 6টা পয়েন্ট খুব ভালোভাবে বুঝে নিতে পারেন, আপনার এই কমিউনিটি গাইডলাইন্স নিয়ে বোঝার কোনো রকম অসুবিধা হবে না এবং আপনারা সেফলি ইউটিউবে কাজ করতে পারবেন। সেই 6টি পয়েন্টের মধ্যে ফার্স্ট, স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস। সেকেন্ড, সেন্সিটিভ কন্টেন্ট। থার্ড, violence and dangerous content. Fourth, regulated goods content. Fifth, misinformation content. Sixth, EDSA content. এই পয়েন্টগুলোর মধ্যে 3 নম্বর যে পয়েন্ট, সেই 3 নম্বর পয়েন্টের জন্য কিন্তু সবচেয়ে বেশি ইউটিউবে স্ট্রাইক আসে, যার কারণে ভিডিও ডিলিট হয়, চ্যানেলটাও ডিলিট হয়। কিন্তু 6 নম্বর পয়েন্টের কথা বললাম, যেটা EDSA কন্টেন্ট। এই EDSA কন্টেন্ট কি এবং এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, যদি আপনারা এটা বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর উপরে স্ট্রাইক আসার সম্ভাবনাটা অনেকটাও কমে যাবে এবং আপনারা জেনে যাবেন যে কি কি কারণে স্ট্রাইক আসে এবং কি কি জিনিস অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে না। তো চলুন এক এক করে বিস্তারিতভাবে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে জানি। ফার্স্ট পয়েন্ট, স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস। মূলত এটা 3 রকম হয়। ফার্স্ট, ভিডিও স্প্যাম। সেকেন্ড, থাম্বনেল অ্যান্ড টাইটেল স্প্যাম। থার্ড, কমেন্টস স্প্যাম। ভিডিও স্প্যাম বলতে ধরে নিন আপনি আপনার চ্যানেলে একই ভিডিও বারবার আপলোড করছেন। আপনি একটা ভিডিও আপলোড করলেন, প্রচুর ভিউজ পেলেন, ভাবলেন সেই ভিডিওটাই আমি আবার আপলোড করে দিই। সেই ক্ষেত্রে আপনার ভিডিও স্প্যাম হবে। আপনি আপনার ভিডিওতে যে মেটাডাটা অ্যাড করেছেন, সেই মেটাডাটাগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতে একই রকম দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও স্প্যাম হবে। তাছাড়া সেকেন্ড হচ্ছে থাম্বনেল এবং টাইটেল স্প্যাম। দেখা যাচ্ছে আপনি টাইটেল এবং থাম্বনেলে এমন কিছু তথ্য লিখে রেখেছেন যার সঙ্গে ভিডিওর কোনো রকম মিল নেই। আপনার টাইটেল এবং থাম্বনেল হয়তো খুব অ্যাট্রাকটিভ, খুব ভালো, দর্শকরা আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনার ভিডিওর উপরে ক্লিক করলো, কিন্তু ভিডিওতে গিয়ে দেখছে আপনার সেই ভিডিওর মধ্যে কিন্তু সেই তথ্য নেই। আপনার টাইটেল এবং থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো রকম মিল নেই, সেখানে টাইটেল এবং থাম্বনেল কিন্তু স্প্যাম হয়। থার্ড, কমেন্ট স্প্যাম। আপনি হয়তো একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিও আপলোড করার পরে আপনার যারা ভিউয়ার্স, দর্শক, সাবস্ক্রাইবার যারা থাকবে, তারা আপনার সেই ভিডিওর কমেন্টে বিভিন্ন উল্টোপাল্টা কমেন্ট করবে। কেউ হয়তো খারাপ ভাষা প্রয়োগ করতে পারে, কেউ হয়তো কোনো রকম লিঙ্ক শেয়ার করতে পারে, কোনো হয়তো সাব ফর সাব করতে বলতে পারে, কিংবা হয়তো কোনো রকম এমন ওয়েবসাইটের কোনো লিঙ্ক দিল যেটাতে ক্লিক করা মাত্রই অন্য কোনো ওয়েবসাইটে দর্শকরা চলে যাবে, তাহলে আপনার সেই কমেন্ট স্প্যামিং হবে। কিংবা অনেক ভিউয়ার্স এমনও আছে যারা তাদের কমেন্টকে বেশি হাইলাইট করার জন্য একই কমেন্ট বারবার করতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কমেন্ট স্প্যাম হয়। সেই ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে কমেন্ট তো আমরা করছি না, ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা কমেন্টস করছে, তাহলে আমাদের দোষ কোথায়, তাহলে স্ট্রাইক কেন আসবে? এখানে আমি বলে রাখি, এখানে কমেন্টস একজন ক্রিয়েটার না করলেও যদি ভিউয়ার্সরাও করে, তাও আপনার সেই ভিডিওতে কিন্তু কমেন্টের জন্য স্ট্রাইক আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি একরকমভাবে বাঁচতে পারবেন। সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, কিংবা আপনার ভিডিও যদি আপলোড করা হয়ে গিয়েও থাকে, তাহলে ভিডিও যখন আপনার আপলোড করবেন, তখন সেখানে কমেন্টের একটা সেকশন পাবেন। সেই কমেন্ট সেকশনে গিয়ে সেই কমেন্ট সেকশনের যে সিস্টেমটা, সেটাকে আপনি ফিল্টার অ্যাড করবেন। সেই ফিল্টার অ্যাড করলে কি হবে, যারা কমেন্টস করবে সমস্ত কমেন্টস কিন্তু সেখানে হাইলাইট হবে না। সেখানে যদি কেউ খারাপ কমেন্ট করে, কোনো আনঅথেন্টিক কমেন্ট করে, সেই কমেন্টগুলো ইউটিউব অটোমেটিক্যালি ডিটেক্ট করে সেগুলোকে ডিলিট করে দেবে এবং হাইড করে দেবে। ওকে, তো আপনি এরকমভাবে বাঁচতে পারবেন কমেন্ট স্প্যামিং থেকে। সেকেন্ড পয়েন্ট, সেন্সিটিভ কন্টেন্ট।
আপনি দেখা যাচ্ছে এমন কোনো ভিডিও আপলোড করছেন যেখানে সেক্সুয়াল কোনো রকম কার্য করা হচ্ছে, এমন কোনো ভিডিও আপলোড করছেন যেখানে অঙ্গ প্রদর্শন করা হচ্ছে, এমন কোনো ভিডিও আপলোড করছেন যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছে, এমন কোনো ভিডিও আপলোড করছেন যেখানে পর্নোগ্রাফি দেখানো হচ্ছে বা পর্নোগ্রাফির কোনো ক্লিপ ইউজ করা হয়েছে, এমন কোনো ভিডিও আপলোড করছেন যেখানে হয়তো পর্নোগ্রাফির কোনো সাউন্ড ব্যবহার করা হয়েছে, এমন কোনো ভিডিও আপলোড করছেন যেটা থাম্বনেলে দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য পর্নোগ্রাফির কোনো ছোট ক্লিপ ইউজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওতে স্প্যামিং আসবে, সেটা সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে পড়বে। থার্ড পয়েন্ট, ভায়োলেন্স অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। আপনি এমন কোনো ভিডিও আপলোড করতে পারেন না ইউটিউবে যেই ভিডিও দেখে মানুষ ভায়োলেন্ট হবে, মানুষ বেশি আক্রমক হয়ে যাবে। এমন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না ইউটিউবে যেখানে কাউকে মারার কোনো প্ল্যান করা হচ্ছে, কোনো কিছু চুরি করার প্ল্যান করা হচ্ছে, কোনো একটা জায়গা ধ্বংস করার প্ল্যান করা হচ্ছে, কোনো হয়তো বিস্ফোরক পদার্থ বানানোর প্ল্যান করা হচ্ছে। দেখা গেল আপনি ভিডিওতে দেখাচ্ছেন কীভাবে বোমা বাঁধা হয়, কীভাবে বোমা বানানো হয়, কীভাবে আর্মস ব্যবহার করা হয়, কীভাবে আর্মস তৈরি করা হয়। আপনি হয়তো ভিডিওতে দেখাচ্ছেন কোনো নিউক্লিয়ার ওয়েপন যেটা বলা হয়, সেই নিউক্লিয়ার ওয়েপন কীভাবে বানানো হয় তার ফর্মুলা আপনি বলছেন। এরকম ধরনের ভিডিও ডেঞ্জারাস কন্টেন্টের আন্ডারে পড়বে বা ভায়োলেন্ট কন্টেন্টের আন্ডারে পড়বে। আপনি কিন্তু এরকম ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন না। তাছাড়া আপনি যদি ভিডিওতে কোনো রকম ডাইরেক্ট গালিগালাজ করেন তাহলে সেই ভিডিও ডেঞ্জারাস কন্টেন্ট বা ভায়োলেন্ট কন্টেন্টের আন্ডারে পড়বে। তাছাড়া আপনি ভিডিওতে কখনোই কোনো সফটওয়্যার হ্যাক করা, কোনো ওয়েবসাইট হ্যাক করা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করা, কিংবা কোনো হয়তো এমন অ্যাপ্লিকেশন আছে যেগুলো হয়তো কেবলমাত্র পারচেস করেই ব্যবহার করা যায়, আপনি দেখাচ্ছেন সেগুলো পারচেস করতে হবে না, ফ্রিতে হ্যাক করে ইউজ করুন, এরকম ধরনের ভিডিও আপলোড করলে সেটা ডেঞ্জারাস অ্যান্ড ভায়োলেন্সের আন্ডারে পড়বে। তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক আসবে। 4 নম্বর পয়েন্ট, রেগুলেটেড গুডস কন্টেন্ট। রেগুলেটেড গুডস বলতে কী বোঝানো হয়? যেগুলো অবৈধ পদার্থ, যেমন মদ্য পদার্থ, ব্যাংকের পাসওয়ার্ড, তারপরে তো বিস্ফোরক পদার্থ, কিংবা হয়তো হিউম্যান অর্গান ইল্লিগালভাবে কীভাবে পাওয়া যায়, কিংবা হয়তো ইল্লিগাল ডকুমেন্ট কীভাবে পাওয়া যায়। যেমন অনেকে দেখায় কীভাবে ইল্লিগাল পাসপোর্ট কীভাবে পাওয়া যায়, কীভাবে হয়তো ইল্লিগাল ভিসা পাওয়া যায়। এরকম ধরনের যদি আপনি ভিডিও আপলোড করেন সেটা কিন্তু রেগুলেটেড গুডস কন্টেন্টের আন্ডারে পড়বে। তাছাড়া আপনি এমন কোনো ভিডিও দেখাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে নিকোটিন, ওকে, নিকোটিনের পদার্থ কীভাবে সেটাকে সেবন করতে হয়, কীভাবে বানাতে হয়, এমন কোনো ভিডিও বানাচ্ছেন যেটাতে হয়তো আপনি বলছেন যে মেডিসিন প্রেসক্রিপশন ছাড়া আপনি দিচ্ছেন কাউকে, এরকম ভিডিও আপলোড করলে কিন্তু আপনার সেই ভিডিওতে অবশ্যই স্ট্রাইক আসার কথা। 5 নম্বর পয়েন্ট, মিস ইনফরমেশন। আপনি কোনো ব্যক্তি সম্বন্ধে, কোনো রাজনীতি সম্বন্ধে, কোনো স্পেশাল পার্সন সম্বন্ধে, কোনো ফিল্ম অ্যাক্টর সম্বন্ধে, কারোর সম্বন্ধে আপনি মিস ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন না, মিস ইনফরমেশনের ভিডিও দিতে পারবেন না। ভিডিও দিলে আপনার সেই ভিডিও ডিলিট হয়ে যাবে। ইউটিউবে দেখা গেছিলো কিছুদিন আগে অনেক ফেক চ্যানেল তৈরি হচ্ছিল, ঠিক আছে? সেই ফেক চ্যানেলগুলো উল্টোপাল্টা নিউজ দিচ্ছিল, ভুলভাল নিউজ দিচ্ছিল, যার কারণে কিন্তু ইউটিউব সেই সমস্ত চ্যানেলগুলোকে ডিলিট করে দেয়। আপনি যদি ভিডিওতে যেটা মোস্ট ডেঞ্জারাস জিনিস, মেডিসিন সম্বন্ধে কোনো ভুলভাল ইনফরমেশন দেন, তাহলে আপনার সেই ভিডিও ডিলিট হবে। আপনার দেখা গেল মেডিসিন সম্বন্ধে কোনো রকম নলেজ নাই, আপনি MBBS পাস করেননি, আপনি মেডিসিন সম্বন্ধে জানেন না, টুকটাক একটু জেনে আপনি বিস্তারিতভাবে সেই বিবরণ দিচ্ছেন মেডিসিন সম্বন্ধে। যেই মেডিসিনটা খেয়ে মানুষের অনেক ক্ষতি হলো, তাহলে আপনার কিন্তু সেই ভিডিও প্রবলেম হবে, আপনার সেই ভিডিও ডেঞ্জারাস হবে। সেহেতু আপনি যদি না জানেন মেডিসিন সম্বন্ধে, তাহলে আপনি কখনোই সেরকম ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন না। আপলোড করলে কিন্তু মিস ইনফরমেশনের আন্ডারে আপনার সেই ভিডিওতে স্ট্রাইক আসবে। 6 নম্বর পয়েন্ট, EDSA কন্টেন্ট। EDSA কন্টেন্ট বলতে কী বোঝানো হয়? EDS এর ফুল ফর্ম হচ্ছে এডুকেশনাল, ডকুমেন্টারি, সায়েন্টিফিক, আর্টিস্টিক কন্টেন্ট। ওকে, এরকম কন্টেন্টগুলো সাধারণত কেমন হয় যে ভিডিও বানাতে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন সেগুলোকে উল্লঙ্ঘন করছে, তবুও কিন্তু তাদের ভিডিওতে কোনো রকম স্ট্রাইক আসছে না। কিন্তু ইউটিউব অলরেডি জানে তাদের ভিডিও কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স মানেনি, তবুও কিন্তু ইউটিউব তাদের ভিডিওতে স্ট্রাইক দেয় না। কারণ কি? কারণ তাদের ভিডিওগুলো এডুকেশনাল পারপাস, ডকুমেন্টারি পারপাস, সায়েন্টিফিক রিজনে বানানো হয়। ওকে, দেখা গেল যে আপনি এডুকেশন পারপাস কোনো ভিডিও বানাচ্ছেন যেগুলোর জন্য
আপনাকে এমন কিছু কন্টেন্ট দেখাতে হচ্ছে যেগুলো হয়তো কমিউনিটি গাইডলাইন্সকে ভায়োলেন্স করে, কিন্তু আপনার উপায় নাই, তাহলে আপনার সেই ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসবে না। আপনি এমন কোনো ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছেন যেখানে আপনি সত্য ঘটনাটা তুলে ধরছেন, তাহলে আপনার সেখানে স্ট্রাইক আসবে না। এমন কোনো ভিডিও বানাচ্ছেন যেখানে সায়েন্টিফিক রিসার্চ দেখাচ্ছেন, তাহলে আপনার স্ট্রাইক আসবে না। ওকে, তাহলে সে সমস্ত কন্টেন্টগুলো ইডিএসএ কন্টেন্টের আন্ডারে পড়বে। ওকে, তাহলে এই যে 6টা পয়েন্ট আপনাদেরকে বললাম কমিউনিটি গাইডলাইন্সের, এই 6টা পয়েন্ট মেনলি আপনাদের বুঝতে হবে, ডিটেলসে বুঝতে হবে। যদি 6টা পয়েন্ট আপনারা বুঝতে পারেন তাহলে আপনার সেই ভিডিওতে স্ট্রাইক আসার কথা নয়। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই কমিউনিটি গাইডলাইন্স নিয়ে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।